দৌলতদিয়ায় আজও উদ্ধার অভিযান, ফেরিঘাটের অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকটে ৪৪ শিশুর মৃত্যুতে স্থানীয়দের ক্ষোভ। এবং খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ এর নেতাকে গুলি করে হত্যা। দেখছেন এটি নিউজ বিকেল ৪টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদি মৃথা। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে চলা উদ্ধার অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় এই উদ্ধার অভিযান। দুপুরে ২ ঘন্টা বিরতি দিয়ে আবারও বিকেল ৪টায় অভিযান শুরু হওয়ার কথা। উদ্ধার কাজে অংশ নিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, এখনও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে মুঠোফোনে তার এক স্বজন দাবি করেছেন। তবে নিখোঁজ ব্যক্তির নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টি যাচাইয়ের চেষ্টা চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ায় নদীতে ডুবে থাকা কোনো মরদেহ থাকলে তা ভেসে ওঠার সম্ভাবনা রয়েছে। এ কারণে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ভাটির দিকে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আমাদের বিস্তারিত জানাবেন, এ পর্যন্ত ঠিক কতজন মরদেহ পাওয়া গেল এবং উদ্ধার অভিযানের সার্বিক অগ্রগতি কি? তৃতীয় দিনের মতো আজকে সকাল ৮টা থেকে কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আজকে নতুন করে কিন্তু কোনো ব্যক্তির মরদেহ উদ্ধার হয়নি। তবে নদীর প্রায় ১০ কিলোমিটার বুক করে কিন্তু উদ্ধার অভিযান চলছে, কিন্তু এর কোনো এখন পর্যন্ত কিন্তু মরদেহ কিন্তু উদ্ধার হয়নি। সেই সাথে গতকাল পর্যন্ত কিন্তু ২৬ জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং সেই অবস্থায় কিন্তু এখনো রয়েছে। আপনি আমার ক্যামেরার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন যে নৌ পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু নদীর বুক তীরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু তারা অভিযান তল্লাশি চালাচ্ছেন যে নদীর বুকে কোনো লাশ ভেসে উঠে কিনা, এমনটা কিন্তু তারা সবসময় চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এমন কোনো সংবাদ কিন্তু তাদের কাছে এসে পৌঁছায়নি। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে নিখোঁজ সংবাদ কিন্তু নেই। তারা বারবার বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং করছেন এবং নদীর মধ্যে যে সমস্ত জেলে রয়েছে তাদেরকে কিন্তু অবগত করছেন যে ভাই নদীর মধ্যে কাউকে দেখা গেলে তাদেরকে অবগত করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো সংবাদ তাদের কাছে এসে পৌঁছেনি। এবং যেহেতু গতকালকে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছিল যে ২ দিন অভিযান এই উদ্ধার অভিযান কিন্তু চলবে, যেহেতু নিখোঁজ সংবাদ নেই কাজেই কিন্তু আপনি জানেন যে দুপুরের পরে কিন্তু দীর্ঘ সময় বিরতি ছিল। এখন এই ৪টার সময় আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন যদি তল্লাশির নিখোঁজ সংবাদ না থাকে বা নিখোঁজ না থাকে, মিটিং না থাকে, তাহলে কিন্তু তারা অন্তত সন্ধ্যার পরপরই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা এই উদ্ধার অভিযান চালাবেন কিনা। এটা কিন্তু তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। এবং এর পাশাপাশি আরেকটু বলি যে এখন যে তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এটা কিন্তু কোনো ব্যক্তির মিসিং আছে এমন উদ্দেশ্যে না, এটা তাদের নিজেদের উদ্যোগে কিন্তু তারা এই উদ্ধার অভিযানটা চালাচ্ছেন। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন খন্দকার। দৌলতদিয়া ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় ২৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবারের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে চালক যাত্রীর সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ফেরিঘাটের অব্যবস্থাপনা দূর করে কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত।
বুধবার দুপুরের পর কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার পথে রওনা দিয়েছিল সৌহার্দ্য পরিবহনের বাসটি। বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটায় পৌঁছায় সেটি। প্রথমবার ফেরিতে উঠতে না পেরে একেবারেই পন্টুনে অবস্থান নেয় সৌহার্দ্য পরিবহন। ঘটনার সময় বিকেল ৫:15। বিপরীত দিক থেকে ফেরি দৌলতদিয়া ঘাটে পৌঁছলে তাতে ওঠার জন্য রওনা দেয় বাসটি। তবে এর আগেই যাত্রী বোঝাই বাসটি পড়ে যায় পদ্মা নদীতে, হারিয়ে যায় ৪০ থেকে ৫০ ফুট পানির তলে। ঢাকা দৌলতদিয়া রুটে চলাচলকারী বাসের চালকরা জানান, ব্রেক কাজ না করায় এমন ঘটনা ঘটতে পারে। আমাদের তো হাওয়ার গাড়ি, হাওয়া যদি মিস করে তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। এই যে দেন, এটা হাওয়া, এই হাওয়া না থাকলে গাড়ি ব্রেক হবে না। হয়তো যত সময় উনি ব্রেক ফেলের ঘটনার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিনিয়ত পরিবহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি ফেরিতে যাত্রীবিহীন গাড়ি ওঠানামা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরকম ব্যান্ড জানি না, ডাইরেক্ট সে র্যাম উঠবে এবং ডাইরেক্ট র্যামের মাধ্যমে ফেরিতে উঠে যাবে। এই একটা জিনিস করতে হবে। আর গাড়িটার ফিটনেস ঠিক থাকতে হবে, ক্লাচ ব্রেক এগুলা কাজ করতেছে কিনা এগুলো ঠিকঠাক করতে হবে। যাত্রী বাসে থাকতে পারবে না ফেরিতে ওঠার সময়, এইটি হলো নিয়ম। এইটা যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করা হতো তাহলে এতগুলো মানুষ এভাবে মরতো না। এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত কার্যক্রম নেওয়া উচিত বলে মনে করেন তারা। ডিসি, এসপি এবং নৌ পরিবহনের যে কর্তৃপক্ষ মানে বিএজডব্লিউটিসি, বিএজডব্লিউটিএ এদের প্রতিনিধি নিয়ে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে গত ১৪ দিনে মারা গেছে ৪৪ জন শিশু। গত ১০ মার্চ থেকে ২৪ মার্চ এসব শিশু মারা যায়। এতে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। শিশু মৃত্যু ঠেকাতে হাসপাতালে দ্রুত আইসিইউ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আবু তানভীর সাজিদের ক্যামেরায় রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১,২০০ শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন ৩,০০০ রোগী ভর্তি হয়। তাদের বেশিরভাগেরই ঠাঁই হয় হাসপাতালের মেঝে ও বারান্দায়। হাসপাতালে শিশুদের ১৬০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকে ৭৫০ জন। সব মিলিয়ে হাসপাতালে আইসিইউ সুবিধা আছে মাত্র ৪০ শয্যার। এর মধ্যে শিশুদের জন্য নির্ধারিত মাত্র ১২টি শয্যা। শিশুদের 12টি শয্যার বিপরীতে প্রতিদিন রোগীর সিরিয়াল থাকে ৩৫ থেকে ৪০টি। রোগীর স্বজনরা জানান, চিকিৎসক রেফার করার পরও আইসিইউ সুবিধা পেতে ৩ থেকে 4 দিন সময় লেগে যায়। রেফার করার পর 7 দিন পর পেয়েছি, মানে ওইখানে 7 দিন কা সিরিয়াল পেয়েছি, সিরিয়াল দিয়ে 4 দিন পর পেয়েছি। পরশু দিনকে আইসিইউতে দিয়েছিলাম, আজকে 3টার সময় আইসিইউতে নিয়ে আসলাম। 3 দিন হলো আপনার এই আইসিইউতে ডাক্তার পাঠাইছে, পাঠানোর পরে আমরা গতকালকে ভর্তি করছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসিইউতে ভর্তি হতে না পেরে অপেক্ষমান তালিকায় থাকা শিশুদের মধ্যে থেকে গত 14 দিনে 44 শিশুর মৃত্যু হয়েছে। 4টা বেড ফাঁকা হয়েছে, 4টা বাচ্চা ঢুকতে পারছে, আর বাকি আরও প্রায় 48টা বাচ্চা ছিল আজকে সিরিয়ালে, সেই জায়গায় বাকিগুলো তো অপেক্ষা করতেছে। এই জন্য যারা অপেক্ষা করতেছে তাদের তো খারাপ অবস্থা, মুমূর্ষু অবস্থা তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল ও সরঞ্জামের অভাবে অবকাঠামো থাকা সত্ত্বেও তারা আইসিইউ সুবিধা বাড়াতে পারছেন না। আরেকটা আইসিইউ বেড আমাদের বিল্ডিং অলরেডি রেডি হয়েছে, তো ওইটা প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং যন্ত্রপাল পেলে আমরা ওটা শুরু করতে পারবো। বিল্ডিংটা রেডি, হায়ার অথরিটিও কনসার্ন, তারাও চেষ্টা করছে। বাজেট পেলে আমরা ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি ওটা করতে পারবো। এদিকে নগরের টিভি পুকুর এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত 12টি শয্যার আইসিইউ সুবিধা সহ 200 শয্যার রাজশাহী শিশু হাসপাতালটি জনবল ও সরঞ্জামের কারণে এখনো চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়দের মতে, দ্রুত এই হাসপাতালটি চালু করা হলে শিশুদের অকাল মৃত্যু ঠেকানো যেত। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 9টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এক ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফের পানছড়ি উপজেলার সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং বর্ণনাতীত চাকমার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসেছিলেন। এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন নীতি দত্ত চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের জন্য প্রসিদ্ধপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক
অমর চাকমা। তবে এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। খুলনায় ব্যবসায়ীর অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নিজেদের গুলিতে ছিনতাইকারী নিহত। রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, 20টি ঘোড়া উদ্ধার। বিরতির পর আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে 5,000 মেট্রিক টন ডিজেল তেল। সংকট মোকাবেলায় ছুটির দিনেও ডিপো খোলা রেখে সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। সকাল 8:30টার দিকে সেখানে তেল সরবরাহ শুরু করা হয়। এর আগে গত মঙ্গলবার ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে করে 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় 60 ঘন্টা পর সকাল 6টার দিকে তেল পার্বতীপুরে অবস্থিত টার্মিনালে পৌঁছায়। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী জানান, চলতি বছরে ইতোমধ্যে 3 ধাপে মোট 15,000 মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। এছাড়া আগামী শনিবার আরও 7,000 মেট্রিক টন ডিজেল তেল আসার কথা রয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মোবাইল ব্যাংকিং এজেন্ট তহিদুল ইসলাম রাত 3টার দিকে দেয়াড়াঘাট এলাকায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে স্টিমার ঘাট এলাকায় পৌঁছালে 3 জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীর গুলি ছড়ে, এতে সাগর নামে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় তহিদুল ইসলামও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামে। ঘটনার পর অন্য 2 ছিনতাইকারী পালিয়ে গেছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, আহত ব্যবসায়ী চিকিৎসাধীন আছেন। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে জাফলংয়ের 0 পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে। জিহাদ তার দাদির সঙ্গে জাফলংয়ে বেড়াতে এসেছিল। সকাল 10:30টার দিকে অসাবধানতায় 0 পয়েন্ট সংলগ্ন সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে 20টি ঘোড়া উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে 9টি জবাই করা এবং 11টি জীবিত ঘোড়া। সকালে উপজেলার পূর্বাচল 10 নম্বর সেক্টরের একটি প্লট থেকে সব ঘোড়া উদ্ধার করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুনা রশিদ জানান, অসাধু একটি চক্র জবাইয়ের উদ্দেশ্যে 20টি ঘোড়া সেখানে নিয়ে যায়। এর মধ্যে তারা 9টি ঘোড়া জবাই করে ফেলে। ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে 999 এ ফোন দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। টের পেয়ে অভিযুক্তরা ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 11টি জীবিত এবং 9টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। এসআই হারুনা রশিদ আরও জানান, চক্রটি রাতের আধারে নির্জন স্থানে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করত। সাধারণ মানুষ তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিকেল 4টার দেশের খবরে। কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এসব স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে এই স্লোগানে আজ দিনব্যাপী আয়োজিত এ মিলন মেলায় অংশ নেন 1970 থেকে 2010 সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। পুরনো বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়, স্মৃতিচারণ আর আনন্দে মেতে ওঠেন সবাই।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি। এতে অংশ নিয়ে গান আর বাদ্যের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। মিলন মেলায় ছিল ব্যাচভিত্তিক স্টল, আড্ডা এবং ফটো সেশন। অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা এমন আয়োজনকে আবেগঘন ও স্মরণীয় বলে জানান। আমি আমার ছাত্রদের জন্য আমি খুব গৌরবান্বিত। আমি টিচার হিসাবে যেরকম গৌরবের ছিলাম, আমার ছাত্ররা যেগুলি গৌরবের, তারা সব বাইরে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি সবাই। তারা আমাকে যথেষ্ট সম্মান ইয়ে করে। আমি 72 থেকে 2010 পর্যন্ত হেডমাস্টার হিসাবে ছিলাম। 2005 থেকে 2010 সারা জীবন ধরে শিক্ষকতাই করে গেলাম, মানুষের মানুষ করেছি। এই আল্লাহ শেষ করব বিকাল 4টার দেশের খবর। তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দৌলতদিয়ায় আজও উদ্ধার অভিযান, ফেরিঘাটের অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকটে 44 শিশুর মৃত্যুতে স্থানীয়দের ক্ষোভ। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ এর নেতাকে গুলি করে হত্যা। খুলনায় ব্যবসায়ীর অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নিজেদের গুলিতে ছিনতাইকারী নিহত। এবং রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, 20টি ঘোড়া উদ্ধার। এই ছিল বিকাল 4টার দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।